হ্যালো অর্কিড এনথুসিয়াস্ট। আজকে আপনাদেরকে অর্কিডের সিডলিং কেয়ার নিয়ে একটি পর্ব দেখাবো। অনেকেই আপনারা জানতে চেয়েছেন অর্কিডের সিডলিং কীভাবে কেয়ার করতে হয়। মানে অর্কিডের সিডলিং হচ্ছে ছোট অর্কিডগুলো যেগুলো মাত্র ক্লোন করা হয়েছে অথবা আমাদের ডিভিশন থেকে আলাদা করা হয়েছে, পাপ থেকে অথবা আপনার কেকি থেকে, সেগুলোকে আমরা সিডলিং বলি। সিডলিংয়ের কেয়ার হচ্ছে বড় অর্কিডগুলো থেকে একটু আলাদা, কারণ বড় অর্কিডের ওয়াটার রিকোয়ারমেন্ট, পটিং মিডিয়া, লাইট, টেম্পারেচার এগুলো থেকে আলাদা, কারণ এইগুলো শক থেকে শুরু করে যে কোনো সমস্যায় খুব তাড়াতাড়ি পড়ে যায় বড়টার তুলনায়। কারণ হচ্ছে ওইগুলোতে অনেক প্রিসেটো বাল্ব থাকে এবং রুট সিস্টেম অনেক বেটার। অধিকাংশ ভিডিও হচ্ছে আমাদের ভিউয়ার সাজেস্টেড। আপনারা যদি কোনো বিষয় জানতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্টস অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে লিখে জানাবেন। গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং পেজের নাম অথবা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু ভিডিওতেও দেওয়া থাকে। অর্কিড সিডলিংগুলো আপনাদেরকে আগে বলেছি ডিপ স্পেশাল রিকোয়ারমেন্ট আছে এবং এটা অ্যাটেনশনও লাগে অনেক বেশি আপনার প্লান্ট থেকে, কারণ যেহেতু এগুলো আপনার খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে শুরু করছি, যেটা হবে নাম্বার 1 হচ্ছে আপনার অপটিমাল গ্রোয়িং কন্ডিশন। মানে হচ্ছে এই ধরনের সিডলিংগুলো আপনার গ্রোয়িং কন্ডিশন হবে হচ্ছে টেম্পারেচার থাকতে হবে 21 থেকে 27 ডিগ্রি। দেখেন আমাদের এখানে আছে 27 ডিগ্রি সেলসিয়াস। হিউমিডিটি থাকবে 70% মিনিমাম, 50% মিনিমাম এবং ম্যাক্সিমাম 70 থেকে 80%। দেখেন আমাদের 76%। মানে হচ্ছে এই টেম্পারেচার এবং এই হিউমিডিটি হচ্ছে আদর্শ গ্রোয়িং কন্ডিশন আমাদের সিডলিংয়ের জন্য। এবং চারপাশে খুব ভালো এয়ার সার্কুলেশন থাকতে হবে। আপনার যদি এয়ার সার্কুলেশন না থাকে, আপনার যদি গুমোট জায়গা হয়, ওই ক্ষেত্রে একটি ছোট ফ্যান দিয়ে আপনি এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করতে পারেন। তারপরে হচ্ছে সিলেক্টিং রাইট গ্রোয়িং মিডিয়াম। মানে হচ্ছে এই ধরনের সিডলিংগুলো সাধারণত ফাইন মিডিয়াতে হয়। আমাদের মিডিয়া নিয়ে একটি পর্ব আছে, আমরা উপরে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। ফাইন মিডিয়া বলতে হচ্ছে স্প্যাগনাম মসে ভালো হয়। এরপরে আপনার যদি স্প্যাগনাম মস ম্যানেজ করা সম্ভব না হয়, ক্ষেত্রে আপনি কোকো হাস্ক অথবা কোকো হাস্কের যে গুঁড়াটা আছে ওটা মিক্স করে দিতে পারেন, ওইটাতেও আপনার ভালো হবে। কিন্তু আপনার সিডলিং কিন্তু ইটের খোয়া অথবা কয়লায় ভালো হবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শুকিয়ে যাবে এবং গ্রোথ অপটিমালি ভালো আসবে না। 4 নম্বর হচ্ছে লাইট রিকোয়ারমেন্ট। এই ধরনের সিডলিংগুলো কিন্তু অনেক সময় ধরে লাইট লাগে, কিন্তু লাইটের পরিমাণ ইন্টেন্সিটি বড় অর্কিড থেকে কম লাগবে। লাইট আপনি দেওয়ার চেষ্টা করবেন 10 থেকে 12 ঘন্টা। যদি সম্ভব হয় আপনার এখানে এই পরিমাণ লাইট না থাকে, আপনি ফ্লোরোসেন্ট লাইট অথবা আপনি এলইডি লাইটের নিচে রাখতে পারেন 10 থেকে 12 ঘন্টা। আপনার গ্রোয়িং এরিয়া যেখানে যদি ডাইরেক্ট রৌদ্র পড়ে থাকে, আপনি যদি ওই সব জায়গায় রাখেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এটি একটি শেড ক্লথ অথবা কার্টেন দিয়ে প্রোটেক্ট করার জন্য, কারণ এই ধরনের প্লান্ট খুব সহজে শুকিয়ে নষ্ট হয়ে যায় অথবা সানবার্ন হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সানবার্ন বা আপনার অতিরিক্ত রৌদ্র থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় বা ইনসেক্ট অথবা অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আপনার ম্যাচিউর অর্কিডের তুলনায়। 5 নাম্বার হচ্ছে পানি। ছোট অর্কিড আপনার বড় অর্কিডের থেকে পানি বেশি লাগে, কারণ হচ্ছে এইগুলোর যেহেতু রুট সিস্টেম খুব একটা ভালো থাকে না এবং প্রিসুডো বাল্বের আকারও ছোট এবং প্লান্টটি গ্রোয়িং কন্ডিশনে থাকে, এই জন্য এর পানি বেশি লাগে। আপনারা এই ধরনের অর্কিড কয়েকদিন শুকনো রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এই ধরনের সিডলিং যদি শুকনো রেখে দেন 4-5 দিন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অনেক সময় পুরো পাতা ঝরে যায় এবং কেইন নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এই জন্য এগুলো সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনার সগি না, মানে ভেজা না। আপনার এমন হবে না যে কনসিস্টেন্ট নিচে পানি জমে থাকবে, ভিতরে ময়েস্ট থাকবে কিন্তু পানি জমে থাকবে না। আপনার এমন এক ধরনের এনভায়রনমেন্টে রাখতে হবে। 6 নম্বর হচ্ছে ফার্টিলাইজার। আপনি চেষ্টা করবেন এই ধরনের অর্কিডে আপনার নর্মাল অর্কিডের ফার্টিলাইজারগুলো দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি অর্কিড ফার্টিলাইজার না থাকে, কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার না করাই ভালো, রুট বার্ন হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফার্টিলাইজার নর্মাল অর্কিড ফার্টিলাইজার যে রুটিন আপনি ওইটাই ফলো করবেন। তারপরে হচ্ছে আপনার হিউমিডিটি ট্রে। এই ধরনের অর্কিড যদি আপনি রেগুলার হিউমিডিটি মেনটেন না করতে পারেন, আপনার টেম্পারেচার বেশি, মানে টেম্পারেচার আপনাকে এখানে দেখিয়েছি মিটারে 27 আর হিউমিডিটি আছে 76, আপনার এমন হলো যে এখানে টেম্পারেচার উঠে গেছে 35, 38 এবং হিউমিডিটি 20,
ওই ক্ষেত্রে আলো থেকে ডাইরেক্ট লাইট থেকে দূরে সরিয়ে আপনার নিচে একটি হিউমিডিটি ট্রে দিতে পারলে ভালো হবে। হিউমিডিটি ট্রে কীভাবে দিতে হয় আমরা পাশে ছবিতে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার ধৈর্য। এই ধরনের সিডলিং গ্রো করা একটি ধৈর্যের ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটি খুব ফাস্ট গ্রো করে বড় হয়ে যাবে, 1 মাসের মধ্যে 1 বছরের মধ্যে বড় হয়ে ফুল ফোটা শুরু করবে, এটি পুরোই ভুল। আপনার এটি ডিপেন্ড করবে আপনার কী টাইপের সিডলিং, কী ধরনের, কী জাতের, আপনার গ্রোয়িং কন্ডিশন, হিউমিডিটি, পানি দেওয়ার পরিমাণ, কী ধরনের মিডিয়া, আপনি কতটুকু যত্ন নিচ্ছেন, পুরো সব কিছুর উপর। কারণ হচ্ছে এই ধরনের একটি সিডলিং হয়তো আপনার কমার্শিয়াল গ্রোয়িং কন্ডিশনে 1 থেকে 2 বছর আরও বড় করে ফেলতে পারে, কিন্তু আপনি যদি ঠিকমতো যত্ন নেন তবে এটি হয়তো 3-4 বছরেও বড় হবে না। এই জন্য সিডলিং যদি আপনার আইডিয়া না থাকে, সিডলিং যদি আপনি গ্রো আগে না করে থাকেন, অথবা আপনার যদি কোনো ধরনের ধারণা না থাকে, চেষ্টা করবেন এই ধরনের সিডলিং গ্রো না করার জন্য, ম্যাচিউর প্লান্ট কেনার জন্য। আজ এই পর্যন্তই। আশা করি আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে দিই, আপনার যদি সিডলিং অনেকগুলো থাকে তবে চেষ্টা করবেন সবগুলো গ্রুপ করে রাখার জন্য, একটির পাশে আরেকটি রাখার জন্য। তাহলে যেটি হবে একটা মাইক্রো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনার ময়েশ্চার ধরে রাখবে একটির সাথে আরেকটি। আর আপনি যদি সিডলিং ফাঁকা করে রাখেন তবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যন্তই অর্কিড বিষয়ক। যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনার যদি কোনো ভিডিও দেখতে চান, স্পেসিফিকলি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন। অধিকাংশ ভিডিও হচ্ছে ভিউয়ার সাজেস্টেড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।